আপনাদের অবশ্যই বুঝতে হবে, যখন সত্যি বিরাট এবং মূল্যবান কিছু করার চেষ্টা করেন, তখন অন্যরা যে সুখ স্বাচ্ছন্দ্যগুলো ভোগ করে তা আমাদের জীবনে থাকবে না। যদি মনে করেন যে উদ্দেশ্যে কাজ করছেন তা গুরুত্বপূর্ণ, তাহলে এইসব ছোটখাটো বিষয়ে সমস্যাই নয়। জানেন তো, একবার হায়দ্রাবাদে আমার একটা প্রোগ্রাম ছিল, এদিকে আমার মা মৃত্যু শয্যায়, কিন্তু তবুও আমি ক্লাস নিতে গেছিলাম। 20 বছর আগে, তখন জানুয়ারি মাস, মায়ের শরীর খুব খারাপ। ওনার কিডনি ফেল করছিল, আর আমি জানি ওনার সময় খুব কম। আর জীবনের শেষে এসে ওনার একমাত্র ইচ্ছে ছিল উনি আমার যোগা ক্লাস করতে চান। কারণ ওনাকে অনেকেই গিয়ে বলতো, তোমার ছেলের প্রোগ্রামে একবার অবশ্যই যেও। আর তিনি সত্যিই সেটা করতে চেয়েছিলেন। কিন্তু আমার বাবা যেহেতু ডাক্তার, ওনার জ্ঞান আর অভিজ্ঞতা বলছিল মা যদি ক্লাসে গিয়ে 3-4 ঘন্টা বসে, নির্ঘাত মারা পড়বেন। মা বললেন, আমি মারা গেলেও ঠিক আছে, তবু আমি চাই ওর প্রোগ্রামে যেতে। কিন্তু আমার বাবা বললেন, অসম্ভব, আমি এইসব হতেই দেব না, যত সব ফালতু কথা। ও যদি ওই সব যোগ শেখাতে চায় তাহলে বাড়িতে এসে করাক। আমি বললাম, আমি ওনার জন্য আলাদা করে ক্লাস করাবো না। যোগ শিখতে হলে ওনাকে ক্লাসেই আসতে হবে। এটা কোনো ইগোর লড়াই বা জেদ ছিল না, শুধু এই যে আমি একটা নির্দিষ্টভাবেই এটা করতে দায়বদ্ধ, যতই মা মৃত্যু পথযাত্রী হোক। তবু আমি আপোষ করব না এই বিষয়টায়। বাড়িতে সহজেই ওনার জন্য করাতে পারতাম প্রাইভেটে, কিন্তু আমি বললাম, না, তুমি এসো, আমি তোমার খেয়াল রাখবো, কথা দিচ্ছি তোমার কিচ্ছু হবে না, তুমি মারা যাবে না। হয়তো আরো বেশি দিন বাঁচবে, কিন্তু তাড়াতাড়ি মৃত্যু হবে না। তাই তোমার স্বামীকে বোঝানোর দায়িত্ব তোমার। আমি এই ডাক্তারকে বোঝাতে পারবো না, যার মনে আমার কাজ নিয়ে এত অবজ্ঞা, এই মানুষটাকে আমি বোঝাতে পারবো না। বাবা হিসেবে ওনার সাথে আমার সম্পর্কটা আলাদা, কিন্তু ওনার এই ডাক্তার হিসেবে ওনার করা অর্ধেক ব্যাপারে আমি একমত নই। না, উনি ভালো ডাক্তার, কিন্তু তবুও। তাই আমি মাকে বললাম, তুমি তোমার বরের সাথে কথা বলো। কারণ আমি মায়ের সাথে বেশিরভাগ সময় এমনভাবে কথা বলতাম যেন আমি ওনার থেকে বড়, আর উনি আমাকেও সেইভাবে দেখতেন। তাই আমি ওনাকে বললাম, স্বামীকে রাজি করানো তোমার ব্যাপার, আমি বলছি আমার দিকে তাকাও। আমি তোমার সাথে ইয়ার্কি করছি না, আমি বলছি এতে তোমার ভালোই হবে, তুমি শুধু করে দেখো। আর উনি আমাকে কিছু জিনিস করতে দেখেছিলেন। যখন বাড়িতে কিছু ঘটনা ঘটেছিল, আমি খুব সহজেই কিছু পরিস্থিতি সামাল দিয়েছিলাম, উনি সেটা দেখেছিলেন। তাই উনি আমাকে শুধু ওনার ছেলে হিসেবে দেখতেন না, উনি খুব ব্যাকুল হয়ে জানতে চান। কিন্তু আমি বলেছিলাম, তোমার একার জন্য করাবো না, এমনকি আমার মা হলেও না, তাকেই আসতে হবে। আমি প্রোগ্রামটা বাড়ির কাছাকাছি রাখার ব্যবস্থা করছি। তাই যেখানে ক্লাস হওয়ার কথা ছিল সেই জায়গাটা বদলে আমি বললাম, জায়গাটা বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। আমি তোমার যাতায়াতের ব্যবস্থা করব, তুমি একটা কমফোর্টেবল চেয়ারে বসে ক্লাস করে আবার চলে যেও। কিন্তু বাবা বললেন, অসম্ভব, ও বিছানা ছেড়ে উঠলেই মারা যাবে, আমি যেতে দেব না। আমি বললাম, ঠিক আছে। এই যে ঠিক আছে বললাম, শুনতে সহজ লাগলেও বলাটা সহজ ছিল না, বুঝলেন? বলাটা সহজ ছিল না, কারণ আমি জানতাম মা কতটা অধীর ছিলেন। তারপর কয়েক মাস কাটলো, আর আমায় হায়দ্রাবাদ যেতে হতো। সেখানে একটা প্রোগ্রাম ফিক্স ছিল। তো যাওয়ার আগে যখন মাকে দেখলাম, বুঝতে পারলাম উনি চলে যাচ্ছেন। আমি ওনাকে বললাম, দেখো, আমি কথা দিয়েছি, আমাকে যেতেই হবে। এটা একটা পাবলিক ইভেন্ট, আয়োজন করা হয়েছে, আমাকে যেতেই হবে। আর মা বললেন, তুই যা, কাজ সেরে আয়, কোনো ব্যাপার না। বাবা জানতে পারলেন আমি যাচ্ছি, আর এদিকে মা ওই রকম, সবাই বুঝতে পারছিল ওনার সময় শেষের পথে। কিন্তু সবাই ভেবেছিল আরো কয়েক সপ্তাহ আছেন, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল সময়টা আরো কম। তাই ভাবছিলাম কিভাবে গিয়ে কিছু ব্যবস্থা করে তাড়াতাড়ি বাড়ি ফিরব। তো
তো যখন রওনা দিলাম বাবা প্রচণ্ড রেগে গেলেন। উনি বললেন, তুই যদি এখন যাস আমি আর কোনোদিনও তোর মুখ দেখতে চাই না। উনি বললেন, আমি জীবনে আর কোনোদিনও তোকে দেখতে চাই না। তোর মা মারা যাচ্ছে আর তুই তোর সেই যোগ নিয়ে পড়ে আছিস। আমি তখন বললাম, মা বোঝে, কিন্তু তুমি বোঝো না। আমি সেখানে কিছু প্রমাণ করতে যাচ্ছি না, শুধু এই যে কিছু জিনিস আছে যা হবেই হবে, আর আমি তা জানি। তো আমি গেলাম। ওটা একটা ইন্ট্রোডাক্টরি সেশন বা ওই জাতীয় কিছু ছিল। 2 দিনের কাজ শেষ করে সোমবার থেকে আমার ক্লাস শুরু করার কথা ছিল। শনিবার সন্ধে রাত 10:30টায় ক্লাস শেষ করে রাতে আমি ইন্ট্রোডাকশন শেষ করলাম, আর সবাই এনরোল করছিল। তখনই সব নতুন ছিল, বুঝলেন, সবকিছু সবে তৈরি হচ্ছে। আর আমার তখন সময় খুব সীমিত জীবনে। আমি চাইছিলাম নির্দিষ্ট সময় কিছু কাজ শেষ করতে, তাই আমি এগোচ্ছিলাম মেশিনের মতো। তারপর আমি সবাইকে ইন্ট্রোডাক্টরি সেশনের শেষে বললাম, পরের সোমবার যে ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল সেটা 1 সপ্তাহ পিছোচ্ছি, আর আমাকে ফিরতে হবে। তো যে বাড়িতে আমি থাকছিলাম সেই পরিবারের লোকজন জিজ্ঞেস করলেন, ফিরে যাচ্ছেন কেন? বললাম, আমার মা মারা গেছেন। তারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, জানলেন কি করে? ফোন এসেছিল? আমি বললাম, ফোন আসেনি, উনি মারা গেছেন, আমি ফিরছি। আর তারপর আমি বাইক নিয়ে রওনা দিলাম। হায়দ্রাবাদ থেকে মাইসোর 750 কিলোমিটার রাস্তা। 20 বছর আগে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর রাস্তা কেমন ছিল জানেন তো? বেশিরভাগ জায়গায় আসলে কোনো রাস্তাই ছিল না। তাই আমি সারা রাত ধরে 750 কিলোমিটার বাইক চালিয়ে সকাল 7টায় পৌঁছলাম। শেষকৃত্যের আয়োজন ইতিমধ্যেই শুরু হয়েছে, আর সবাই মরিয়া হয়ে আমার সাথে যোগাযোগের চেষ্টা করছিল, আর আমি কোথাও থামিনি, সোজা বাড়ি এসেছিলাম। তখন আজকের মোবাইল ফোনের যুগ নয় যে চাইলেই ফোনে যোগাযোগ সম্ভব। আপনাকে ফোন করতে হলে একটা বুথে গিয়ে 8 ঘন্টা অপেক্ষা করতে হতো, সে অনেক ঝামেলা। তাই আমি সোজা চলে এসেছিলাম। আর আমার বাবা সত্যিই রেগে গিয়েছিলেন, সত্যিই কষ্ট পেয়েছিলেন। আমি ওনাকে দোষও দিই না। আমি খুব ভালো করে বুঝি, ওনার দিক থেকে দেখলে আমি যা করেছি সেটা অপরাধ। কিন্তু আমার মা বুঝেছিলেন আমার কাজের উদ্দেশ্য ও গুরুত্ব। উনি বলেছিলেন, তুই তোর যা করার কর, যে যাই বলুক নিশ্চিন্ত মনে যা। তাই আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ, কারণ উনিও বাধা দিলে আমার জন্য অনেক কঠিন হয়ে যেত, আমি তবুও যেতাম। কিন্তু উনি কান্নাকাটি করে যাস না বললে আমার জন্য ব্যাপারটা আরো কঠিন হয়ে যেত। তখন সত্যি আমার যাওয়াটা কঠিন হতো, কিন্তু তবু আমি যেতাম। উনি আমার জন্য সহজ করে দিয়েছিলেন, বলেছিলেন, তুই যা, যে যাই বলুক তুই যা। যখন আমার মা মারা যাচ্ছিলেন, আমি জানতাম উনি মারা যাচ্ছেন, তখন ওনার হাত ধরে পাশে বসতে পারলে ভালোই হতো। কি ভাবছেন আমার সেই ইচ্ছে করেনি? কি ভাবছেন আমি সেটা চাইনি? আমি চেয়েছিলাম। উনি আমার অত্যন্ত কাছের একজন ছিলেন, শুধু মা হিসেবে নয়, বন্ধু হিসেবেও। উনি অনেক দিক থেকেই আমার প্রকৃত বন্ধু ছিলেন। সর্বোপরি উনি আমাকে বন্ধু হিসেবেই দেখতেন। কিন্তু সেই মুহূর্তে আমি যাচ্ছি শুনে বাবা প্রচণ্ড রেগে গেছিলেন। কিন্তু মা বললেন, তুই যা বাবা, আমি বুঝি তুই কি করছিস। মা বললেন, দ্বিধা করিস না, তুই গিয়ে ফিরে আয়, যে যাই বলুক। কিন্তু যখন গেলাম তখন উনি মারা গেলেন। আমি আপনাদের এগুলো বলছি তার কারণ, কিছু কাজ আমাদের করতেই হয়। কি করলেন সেটাই একটা মানুষকে মানুষ বানায়। জীবনে কি অ্যাভয়েড করলেন সেটা নয়। আমি চাই আপনারা ভাবুন, কেমন লাগবে যদি আপনার ফলে লক্ষ লক্ষ মানুষ শান্তিতে মরতে পারে। তারা ভালোভাবে বাঁচলে সেটা তো দারুণ, কিন্তু অন্তত
তারা যেন মর্মান্তিকভাবে না মরেন, মরেন শান্তিতে। শুধু তাদের জীবনে আমাদের সামান্য যোগদানে যদি সময়ের সাথে সাথে লক্ষ লক্ষ মানুষের জীবনে এটা ঘটে, আর আমরা চলে যাওয়ার পরেও যদি এটা চলতে থাকে, যদি সেই প্রক্রিয়াটা চালু থাকে, তাহলে এর থেকে যে তৃপ্তি পাওয়া যায় তা অপরিমেয়। আর আমি চাই আপনারা দেখুন কিভাবে আপনারা এর অংশ হতে পারেন, এটাকে সম্ভব করে তুলতে পারেন।